শুভ সন্ধ্যা। বঙ্গীয় সাংস্কৃতিক সমিতির সকল সদস্যকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে সন্ধ্যার এই অনুষ্ঠানের আমি দ্বিতীয় পর্বটি শুরু করছি। আজকের এই দ্বিতীয় পর্বটির একটি বিশেষ আকর্ষণ হচ্ছে যে আমরা ছোট একটা আড্ডা দিচ্ছি, এবং আড্ডা দিচ্ছি কার সাথে? আমাদের সকলের ভীষণ প্রিয় অভিনেতা গৌতম হালদার। গৌতম দা বর্তমান বাংলা নাট্য জগতের এক বিশেষ তারকা। গৌতম দার নাট্যশৈলীর কথা আমি বিশেষভাবে এখানে কিছু বলার নেই। উনি দুবার কুয়েতে এসেছেন, প্রথমবার 2016-তে এবং তারপরে 2018 কমিটি, যেটা উনি 2019-এ এসেছিলেন। প্রথমবার গৌতম দা এখানে এসে বর্দা এবং ঠাকুমার ঝুলি এই দুটো নাটক এখানে পরিবেশন করেছেন, এবং তারপরে দ্বিতীয়বার গৌতম দার সব থেকে বড় যেটা প্রোডাকশন মেঘনাদ বধ কাব্য, সেটা এখানে উনি অনুষ্ঠান করেছিলেন এবং সেখানে সবাইকে আমাদের মাতিয়ে দিয়ে গেছেন। গৌতম দা বর্তমানে খালি নাট্যমঞ্চ ছাড়াও টেলিভিশন এবং সিনেমাতেও অভিনয় করছেন, সবাইকে মাতাচ্ছেন। এবার আসুন গৌতম দার মুখের থেকে আমরা কিছু বার্তা শুনি। করোনা ক্রাইসিসের মধ্যে এটা আমাদের আমাদের দ্বিতীয় শুভ নববর্ষ, এবং সব সদস্যদের জন্য গৌতম দা তার খুব ব্যস্ত শিডিউলের থেকেও সময় বের করে আজকে আমরা অনেক রাত্রে এই কলটা করছি। গৌতম দা আপনাদের জন্য। গৌতম দা, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। বিসিএস এর সকল সভ্য, আমার বন্ধু, তোমাদের বন্ধু, তোমার বিসিএস এর সকল কর্মী যারা, তাদের প্রত্যেককে আমার প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা। এটা একটু অদ্ভুত হচ্ছে আর কি, এত দূরে তোমরা কুয়েতে বসে আছো, আমি এখানে বসে আছি, এবং সেই যে কথা বলতে পারছি অন্তত গভীর রাত্রির হলেও, সেটা খুব ভালো লাগছে। তো অলোকেশ, তুমি আমাকে জিজ্ঞেস করছিলে আমার নাটক বা হ্যাঁ বলো। সেটাই, আমি অলোকেশের কথাতে আসি। গৌতম দা, অলোকেশ হচ্ছে আমাদের মানে আপনাকে কুয়েতে নিয়ে আসার প্রথম যোগসূত্র। 2016 কমিটিতে আমি ছিলাম, কিন্তু হ্যাঁ, আপনি যখন এসেছিলেন সেই সময়টাতে আমি ছিলাম না। তো আমি আসার পরে শুনেছিলাম, অলোকেশ বলেছিল, দেবাশিস তুমি বিশ্বাস করবে না, বর্দা দেখে না হলের সবাই কাঁদছিল। এবং কথাটা শোনার পর থেকে আমি খালি ভাবতাম আমাকে দেখতে হবে। ইনফ্যাক্ট গৌতম দা, আপনার সাথে যখন সেকেন্ড টাইম দেখা হলো কলকাতাতে, তখন আমি আপনার প্রথম কাব্যে গানে দেখেছিলাম, এবং সেটা একটা অন্যরকমের অভিজ্ঞতা ছিল। সেই কথাতে পরে আসছি। অলোকেশ, তুমি তোমার প্রশ্নটা গৌতম দাকে করো। শুভ সন্ধ্যা গৌতম দা, শুভ নববর্ষ। শুভ সন্ধ্যা সকলকে জানাই শুভ নববর্ষ। গৌতম দা, নাটক বা অভিনয়ের প্রতি আপনার প্রথম ভালোবাসা জন্মালো কিভাবে? এবং এটা বলা বল। এবং আপনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছেন, কুয়েতে আপনি দুবার এসেছেন। আমাদের সদস্যদের কাছে ইনহাউস বাংলা নাটক প্রতি বছরের একটি বিশেষ ব্যাপার। আপনি আপনার কুয়েতের অভিজ্ঞতার কথা বলুন, যেটা আমাদের সদস্যদের আগামী দিনে উৎসাহিত করবে। ধন্যবাদ। আমি দুটো শব্দ বলি। প্রথমে যেটা শুনলাম, বার্তা দেওয়া। বার্তা দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার আছে বলে আমি সিরিয়াসলি মনে করি না। আর তারপরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আসলে আমি সত্যি মানে আমি অতি বিনয় দেখাচ্ছি না বা কিছু নয়। আমি মনেই করি আমি থিয়েটার করেছি, করে আনন্দ পাই। একটা সাধারণ মানে এখন আমার মনে হয় আমি একটা সাধারণ মানুষ বা সাধারণ ছেলে, যে থিয়েটার করতে গিয়ে যে আনন্দটা পেয়েছে সেটা সবার সঙ্গে একটু ভাগ বাটোয়ারা বা শেয়ার করতে চায়, যার জন্যই আমার সব কাজটা। এবারে সেইখান থেকে যদি থিয়েটার বিষয়ে বা থিয়েটার কে নিয়ে জীবন অথবা সমাজ সম্পর্কে কারোর যদি কোনো রকম ভালো লাগে, কোনো এক্সপিরিয়েন্স বা কোনো অভিজ্ঞতা, যেটা আমি বললে হয়তো তার সঙ্গে মিলে যাবে বা তার ভালো লাগবে, তখন সেইটা করতে আমি খুব আগ্রহী। সেই জন্যই এত কথা বলা, আর কিছুই নয়। আর আর যেহেতু বললে প্রথমে আমি অভিনেতা, তো অভিনেতারা সবসময়, মানে আমি নিজের কথা বলতে পারি, কথা বলার থেকে অনেক বেশি পছন্দ করে সমস্তটা দিয়ে বলতে। মানে শুধু কথা নয় আর কি, সব দিয়ে বলা, মানে অনেক সময় চুপ করে থাকলেও অনেক কথা বলা হয়, সেটাও বলা আর কি। তা অভিনয়ের কাজ তাই।
আর আমার নাটকের প্রতি কেন আমার প্রথম ভালোবাসা, এটা প্রায় সাধারণভাবে সবারই, যেমন স্কুলে পড়তে গিয়ে বা ছেলেবেলায় ওই যে খেলতে খেলতে নাটক করি আমরা সকলে, ঠিক তেমনি করেই করেছি। তারপরে হঠাৎ প্রসঙ্গত বলি, আমার কিন্তু থিয়েটারে আসা, সিরিয়াস থিয়েটারে আসা আমার কলেজ জীবনের শেষে। সেক্ষেত্রে আমি যে ছোটবেলা থেকে খুব নাট্য চর্চা করছি তা নয়, একেবারে স্পষ্টত আমার অনার্স গ্র্যাজুয়েশন হয়ে যাওয়ার পরে আমি সিরিয়াস থিয়েটারে ঢুকি। তার আগে কিন্তু সেই রকম কোনো চর্চা ছিল না। নাটক করেছি, স্ট্রিট ড্রামা করেছি, কি আম, ওই তখনকার বামপন্থী আন্দোলনের সঙ্গে ওই রাস্তায় ঘুরে ঘুরে নাটক, সেগুলোও করেছি। অন্য নির্দেশক যারা এখনো আছেন, আমি তাদের আমার অনেক গুরুর ভেতরে মনে করি, তারাও গুরু, যেমন হর ভট্টাচার্য, এরকম আরো অনেকে আছেন, তাদের সঙ্গেও করেছি। কিন্তু সেটা কখনোই মনে হয় না যে খুব একেবারে প্রতিদিন নিয়ম করে মেথডিক্যালি আমি চর্চা করব, সেরকম করে ঠিক বোধহয় করিনি। আমার একটা সময় আমি ভাবতাম নিজে ব্যাডমিন্টন প্লেয়ার হব, কারণ আমি কলেজে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ছিলাম। তারপরে ভেবেছিলাম আমি মার্শাল আর্টিস্ট হব, কারণ আমি তখন কারাটে, কুংফু এই সমস্ত শিখছি। তারপরে ভেবেছিলাম জিমন্যাস্ট হব, কেন আমি একটুখানি, আমার এক বন্ধু ছিল খুব ভালো জিমন্যাস্ট, তার কাছে খানিকটা জিমন্যাস্টিক্স। তারপরে ভেবেছিলাম আবৃত্তিকার হব, কেননা অনেকের কাছে আবৃত্তি শিখতে গিয়েছিলাম। এই সমস্ত করে করে তারপরে একটা সময় যখন নাটকের চর্চা করতে ঢুকি, আমি গান গাইতে পারতাম না একেবারেই। তখন মনে হয়েছিল একটু সঙ্গীত বা গান শিখতে পারলে ভালো, অভিনয়ের কাজে লাগে। এরা সব যারা বড়রা আমাকে শিখিয়েছেন তাদের মুখ থেকেই শোনা আর কি। বিভিন্ন সময় বিভিন্ন গুরু পেয়েছি আর কি, মানে সে শ্যামানন্দ জালানের ওখান থেকে শুরু করে এস কৃষ্ণনজি থেকে শুরু করে হর ভট্টাচার্য, কি বিদ্যুৎ নাগ, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, কিংবা নান্দিকারের আরো বয়োজ্যেষ্ঠ যারা প্রত্যেকে আছেন তারা, এছাড়া বাইরে আরো অনেকে, বিভিন্ন নৃত্যের গুরু ছিলেন আমার, শাস্ত্রীয় সঙ্গীতের গুরু তো আছেনই, এখনো আছেন। তারাও একজন নন, একজনের সঙ্গে অনেক বেশি বছর কাটিয়েছি যদিও। গুরু প্রবীর দত্ত, প্রায় 13 বছর। কথাটা এই জন্য বলছি, ভালো লাগাটা কেন সেটা আজ অব্দি আমি বুঝে উঠতে পারিনি। হয়তো সবটাই মনের অবচেতনে ঘটে যায় আর কি। মানে আমার জীবনে বা জীবন পথে চলতে গিয়ে কোন কাজটা বা কি করলে আমার সবচাইতে ভালো লাগে, এটা বুঝতে বুঝতেই বোধহয় অনেক মানুষের সারা জীবন চলে যায়। এবং খুব দুঃখের কথা, অনেক সময় প্রায় শেষ জীবনের দিকে গিয়ে তখন মনে হয়, আহারে, আমি আমার নিজের কাজটা ঠিক বুঝতে পারলাম না সারা জীবনে। এরকম হয়, কিন্তু এরকম আমরা দেখেওছি। অথবা কেউ বুঝতে পারে যে আমার ওই কাজটা করলে আমি যে জীবনে অনেক বেশি আনন্দ পেতাম, কিন্তু এখন যেটা করি সেটা অত আনন্দ পাই না, কিন্তু এটাই করে যেতে হয়। এও আমাদের অনেকেরই আহ কি বলবো, নিয়তি। সেক্ষেত্রে বলতে হয় আমি কিন্তু এক পক্ষে খুব ভাগ্যবান যে আমি আমার নানা কোইন্সিডেন্স এর মাধ্যমে অথবা সমাপতনের মাধ্যমে আমি আমি এই থিয়েটারকে আমার প্রধান কাজ করে ফেলতে পেরেছিলাম। আর ভাগ্যবান এই জন্য, এটা করতে গিয়ে আমার আজ অব্দি বলতে পারি প্রভূত আনন্দ পেয়েছি আমি। কিন্তু আনন্দ মানে কিন্তু এটা বললে ভুল হবে যে মজা, তা কিন্তু শুধু নয়। আনন্দ মানে আমি যে বেঁচে আছি তার অনুভবের আনন্দ বলতে চাই। হয়তো বড় কথা হচ্ছে, মানে তার বেঁচে থাকার বোধের আনন্দ। আর এই আনন্দটা পেতে গিয়ে কিন্তু এই নয় যে কষ্ট পায় না কেউ, হয়তো অনেক বেশি কষ্ট পেতে হয়। আমি আমার কথা বলছি না, আহ কিন্তু ওই আনন্দের দিকে তাকিয়ে সেই সমস্ত কষ্ট বা যন্ত্রণা বা পরিশ্রম যাই হোক না কেন, যেটুকুই হোক, সেটা বোধহয় আর চোখে পড়ে না। মানে আমার কোনোদিন চোখে পড়েনি যে আমি এইমাত্র এই কথার পিঠে কথা বললাম যে খুব পরিশ্রম করেছি, আমি বাবা এই সমস্ত নাটকের জন্য করেছি। এইটা বলতে আমার লজ্জা হয়, সংকোচ হয়, এবং আমি মনেও করি না যে এইসব কিছু করেছি আমি।
আমি আসলে কি বলবো, এখনো ওই উত্তরটা এই যে আমি জানি না যে কি করে এটা হলো আর কি, কিন্তু হয়ে গিয়েছিল। হয়তো এই সবকিছু মিলিত একটা কোনো শক্তি ভেতরে ভেতরে অবচেতনে কাজ করেছে এবং সে বলে দিয়েছে যে এইখানে যা, এইখানে যা। অথবা আমি বুঝতেও পারিনি। যখন ৩ বছর ২.৫ বছর আমি রেলওয়েতে চাকরি করতাম নাটকের শুরুর দিকে, অফিস যেতে ভাল লাগতো না। সকাল ১০ টায় অফিস যেতাম। তারপরে ১:৩০ ২:৩০ থেকে এরকম মন ইয়ে করতো। অনেক সময় দে লাঞ্চের আগেই বেরিয়ে আসতাম। সেই অফিসারকে বলে টলে তারপরে সেখান থেকে বেরিয়ে সোজা থিয়েটারের রিহার্সাল রুমে ৩টের মধ্যে কি ২টোর মধ্যে ঢুকে যেতাম। ব্যাস তারপর থেকে শুরু হতো রাত্রির ১২টা অবধি। আবার পরের দিনকে বারবার অফিস, তারপরে তো ছেড়েই দিলাম। আ এই যে রেজিগনেশন দেওয়া, এটাও কিন্তু বাড়িতে কেউ জানতো না। মানে আমার বাবা-মাও জানতো না তারা, বাবা তো একেবারে বজ্রাহতর মতো হয়ে গিয়েছিল। মানে এ ছেলে কি করবে? খেতে পাবে না, পয়সা কোথায় পাবে? কে দেখবে? তখন আমাদের নিজেদের বাড়িও নেই, বাবা বাড়িও করতে পারেনি, অফিস কোয়ার্টারে থাকে। আ উল্টো দিকে, উল্টো দিকে বলব না, আমার পাশাপাশি আমার ছোট ভাই, সে ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী। এখন সে খুব বড় কর্পোরেট, মানে মেধাবী মানে আপনাদেরই মতো আরকি। সে আইআইটি খড়গপুর ইঞ্জিনিয়ার, আবার এদিকে জোকা ম্যানেজমেন্ট। কাজেই একেবারে সোনায় সোহাগা। সে এখন দিল্লিতে, বোম্বেতে ২ জায়গায় থাকে। আর সারা পৃথিবী ঘুরে বেড়ায়। কিন্তু ছোটবেলাতেও সেও কিন্তু খুব মেধাবী ছিল। কিন্তু সেই তুলনামূলকভাবে আমার আত্মীয়-স্বজন থেকে শুরু করে প্রত্যেকে ভয় পেয়েছিল। খুব স্বাভাবিক ভয় পাওয়া। আমি বুঝতে পারি এখন। তখন বুঝতে পারিনি। তখন আসলে ওরা যে ভয় পেয়েছে এটা বোঝার মতো মানসিক অবস্থাও ছিল না। এমনি একটা কাগজে এখনো মনে আছে, অফিসে গিয়েছিলাম, এমনি একজনের কাছ থেকে একটা সাদা কাগজ চেয়ে রেলওয়েতে এরকম রেজিগনেশন এর একটা লিখে যখন আমার সেকশন অফিসারকে দিচ্ছি, উম সে বলল, "গৌতম কি করছো তুমি? না, 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 তুমি আর যাই করো, তুমি 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 এসো না, তুমি এসো না, তুমি সরকারি চাকরি তো যায় না, যায় না। তুমি শুধু রেজিগনেশন লেটারটা দিও না। তোমার থেকে যাবে চাকরি। তুমি যতদিন খুশি ছুটি নাও।" আমি বললাম, "নাই, ভাল লাগছে না দেবিদা।" দেবিদা তার নাম। আমি না পেরে উঠবো না। তারপরে এইখান থেকে যাচ্ছি, ওখানে যাচ্ছি, এই করছি। গিয়ে কোনমতে হাতে গুঁজে দিয়ে পালিয়ে এসেছিলাম। তো ভয় যে পাইনি তা নয়, কিন্তু ভয়টা উড়ে গিয়েছিল ওই যে একটা প্রায় নেশার মতো আরকি। আর সেই নেশাটা ঘুমানোর সময়ও থাকতো। মানে ১২ থেকে ১৪ ঘন্টা হয়তো প্র্যাকটিস করতাম। সে প্র্যাকটিসের ভেতরে বই পড়া ছিল, কবিতা ছিল, নাটক ছিল থেকে শুরু করে নাচে সব ১ ঘন্টা, ১ ঘন্টা, ২ ঘন্টা, ২ ঘন্টা এরকম করে ভাগ করে নিয়েছিলাম আরকি। ২ ঘন্টা মাইম করব, ২ ঘন্টা ডান্স করব, ২ ঘন্টা রেওয়াজ করব, ২ ঘন্টা কবিতা করব। তারপরে ২ ঘন্টা ইম্প্রোভাইজেশন করব, তারপর ২ ঘন্টা নাটক পড়ব। এইরকম করে সারাদিন রুটিন করতাম। হয়তো হয়ে গেল আরকি। কাজেই আবার বলব যে আমিও না এই উত্তরটা দেওয়া মানে আমার পক্ষে খুব ডিফিকাল্ট আরকি। মানে ১ম ভালো লাগা কি? হয়তো ১ম ভালো লাগা ওই স্কুলে ঝালাপালা নাটকটা করা। সে ক্লাস 5 এ হেডমাস্টার মশাই বলেছিল হঠাৎ, "বাহ! তুমি তো খুব ভালো করেছো।" সেটাও একটা অ্যাক্সিডেন্ট। মানে যে রামকানাইয়ের পার্টটা করতো ঝালাপালা নাটকে, সে করছে, আমি রোজ গিয়ে বসে থাকতাম ক্লাসরুমে, তৃপ্তি স্যার রিহার্সাল করাচ্ছেন, আর আমাকে পার্ট দেননি। আমি এমনি বসে আছি। তা আমার পার্ট সব মুখস্থ হয়ে যাচ্ছে, সবার পার্ট। তো একদিনকে কে একজন আসেননি, রামকানাই যে করবে, যে ছেলেটা, তাকে দেখছে রোগা। আমিও মোটা ছিলাম না, রোগাই, কিন্তু সে খুব রোগা। তাকে বোধহয় মানাচ্ছিল। তা সে একদিনকে আসেনি, ইয়ের পরে, স্কুলের ছুটির পরে, ওই স্কুলের ভেতরে রিহার্সাল রুমে। তা আমাকে, কে করবে, কে করবে? আমি আর হাত তুলে দিলাম। আমি করব। যাও তুমি দেখি করো। তা আমি করতে শুরু করলাম, আর আমি ওই পার্টটা করে ফেললাম। মানে আমাকে স্যার দিয়ে দিলেন, তৃপ্তি স্যার। এটা কিন্তু আমার ১ম অভিজ্ঞতায় আমার না নান্দিকারে ফুটবল নাটকেও হয়েছে। নান্দিকারে যখন আমি ১ম ঢুকি, তো ট্রেনি হিসেবে ঢুকি তো, ওয়ার্কশপ করছি। তো ওয়ার্কশপের ভেতরে শেষের দিকটায় ওয়ার্কশপ প্রোডাকশন হিসেবে ফুটবল নাটকের 3rd রিভাইভাল হলো আরকি। তো ফুটবল তো একদম বাংলার মানে কি বলবো মাইলস্টোন প্রোডাকশন। তো সেখানেও এরকম ঘটেছিল।
এই আমি কি বাজে বকছি? না না না, খুব ভালো লাগছে শুনতে দাদা। মানে ওই সব কিরে মানে তো ওই না ওই ফুটবল নাটকটা হচ্ছিল, ওখানে আমি জনগণ মানে ওই যে ফুটবল যারা দেখেছেন তারা জানেন, ওই গ্যালারিতে দর্শক হিসেবে অভিনয় করতাম, কিছু নয়। তা সেখানে ওরকম 1 মাস 2 মাস রিহার্সাল চলছে, আর 3 দিন বা 4 দিন মতো আমার রিহার্সাল হতো নান্দিকারে। আর বাকি যে 3 দিন, সেই 3 দিন আমি আর আমার এক বন্ধু, তার নাম শুভাশিস গাঙ্গুলি, এরা দুজনে আর 2-3 জন বন্ধু মিলে আমার বাড়িতে ঢুকে এসে বা কোথাও একটা জায়গা পেলেই সেখানে ওই ফুটবল নাটকে যে যা পার্ট করছে, যত চরিত্র আছে, সব চরিত্রগুলো নিজেরা নিজেরা করতাম, এমনি আনন্দ করে প্র্যাকটিস করতাম। তো সবগুলো পার্ট হয়ে মুখস্থ হয়ে গেছিল, এমনি হয়েছিল। এখানে না একদমই এক জিনিস ঘটলো, প্রায় 2 মাস রিহার্সালের পরে যে ওখানকার মেন চরিত্র হরি, হরি বলে যে বাচ্চা ছেলেটা, এক তো কালিদা আর একটা হচ্ছে হরি। কালিদা রুদ্রবাবু করতেন আর হরি করতেন আর একজন, যে আমাদের সিনিয়র দাদা ওখানে ছিল, সে করছিল। তা সে হঠাৎ একদিন আসেনি, রোজই রিহার্সাল হচ্ছে। তা এবারে হরির পার্টের প্রক্সি দিতে হবে, কে দেবে? তা আমার সঙ্গে যে বন্ধু ছিল সে উঠলো। তা সে উঠে তাকে সে একটুখানি বললো, না আমার না খুব ভালো মুখস্থ হয়নি আর কি। তো আমি বললাম আমি করবো, আবার হাত তুললাম। তো এবার ঠিক আছে যাও করো, প্রক্সি দেবার জন্য। তাই প্রক্সি দিলাম, এবং আমি প্রক্সি মানে ওই করছি, অভিনয় রিহার্সাল হচ্ছে, আর অনেকে আমাকে প্রম্পট করতে, আমি না প্রম্পট করতে হবে না, আমি জানি। তো প্রথম থেকে শেষ অব্দি রিহার্সাল হলো, এবং আমি যেরকম করে ওই চরিত্রটা বাড়িতে তৈরি করেছিলাম সেরকম করেই করলাম, যে আগে করতো তার মতো করে নয়, একদম অন্যরকম করে একদম। তারপরে ওই ওই নাটকে ওই পার্টটা আমি করলাম। আর এই নাটকটা নাবার পর আমি এই ঘটনাটা জানতে পেরেছি তার প্রায় বছর 10 পরে, যে ওই রিহার্সালটা দেখে রুদ্রবাবু নাকি, প্রসাদ সেনগুপ্ত, তিনি নাকি পাশে তার আর 2-3 জন সিনিয়র ছিলেন, তাদেরকে নাকি এরকম বলেছিল, দেখলে দেখলে কি করলো দেখলে, এরকম নাকি বলেছিল। তো সেইটা আমার একটা বড় প্রাইজ হলো, আমার কিন্তু করার কথা ছিল না। তো সেই জন্য গৌতম দা, বলি হয়তো ভাগ্য। গৌতম দা, অবশ্যই আমার মনে হয় আমাদের জীবনটাই একটা অ্যাক্সিডেন্ট যদি সেই হিসাবে ভাবা যায়। এবং তারপরে যেই ঘটনাগুলো ঘটে, মানে যেটা আমি নিজে চোখে দেখেছি কলকাতাতে, যে কঠোর অধ্যবসায়, এবং সেটা এখনো চলছে। এই কথাটা আপনি বললেন যে 1 ঘন্টা 1 না ঘন্টা না করে প্র্যাকটিস করতে হবে। অধ্যাবসায় বললে না আমার নিজের লজ্জা লাগে, আমি সব কারণ আমি ভাল আমি লাগে। যেহেতু আমার নিজের চোখে দেখা, আমি সেই জন্য বলছি। এবার আমাদের মানে বেশ কিছু প্রশ্ন আছে, তো আমি নেক্সট প্রশ্নতে আসছি। আমি আরেকটা শুধু ছুঁয়ে যাই, এই যে হ্যাঁ, এই হ্যাঁ, বলুন। ইনহাউস যে তোমরা যে প্রোডাকশন করো ইনহাউস, হ্যাঁ, আমার মনে হয় না ইনহাউস প্রোডাকশন তোমরা যেরকম করে করো, তোমরা সবাই জানো যে কেন করছো। আমি না অনেক বড় কোনো শব্দ দিয়ে আমি নিজেকে ভারাক্রান্ত করতে চাই না নিজেকে, সেই জন্য আমি যা মনে করি তাই বলি। আসলে এই যে আপনারা বা তোমরা এই যে সবাই মিলে এই যে বিদেশ বিভুঁইয়ে এক জায়গায় হয়ে এই যে একসঙ্গে একটা কাজ তৈরি করছো, এইটা না আসলে সম্পর্ক তৈরি করে, সম্পর্কের নানান লেভেল তৈরি করে, নানান শেড তৈরি করে। আর থিয়েটারের কাজই হচ্ছে, থিয়েটার বেঁচে থাকে সম্পর্কের উপর। সে অভিনয় বলো, চরিত্র বলো, নাটক বলো, সবকিছুর উপরে। যেমন সাহিত্য, শহীদ, রিলেশনশিপ। তো যদি মনে হয় এইটুকু করতে গিয়ে আমি অভিনয় করি, পার্ট করি না করি, ব্যাকস্টেজ ঝাড় দিই না ঝাড় দিই, অমুক করি তখন, আসল কথাটা আমরা যে 20 জন 25 জন কি 50 জন এই যে আমরা বিদেশে আছি, এরা একটা সময় পেলে না একটা এরকম আমাদের ভিতরে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, যে সম্পর্কটা শুধুমাত্র গল্প গুজব বা আমরা যা পাতি ভাষায় বলি গেঁজানোর সম্পর্ক নয়, পরনিন্দা পরচর্চার সম্পর্ক নয়, শুধুমাত্র নিজের পিঠ চুলকোনোর বা পিঠ চাপড়ানোর সম্পর্ক নয়। এই সম্পর্কটা সত্যি, এই কাজটা থিয়েটারটা করতে গেলে একটু মনের অন্দরে ঘোরা যায়, এর থেকে ওর থেকে ওর, তার থেকে তার, যারা করছে তারা প্রত্যেকে। আমার মনে হয় এইটা মনে রাখলে, এটা যদি আমি বিশ্বাস করি, শুধু মনে রাখা না, বিশ্বাস করলেই
থিয়েটারের আনন্দ অনেকটা পাওয়া যায়। একদম এই একদম সত্যি কথা গৌতমদা। এই জন্য বলছি যে আমি কুয়েতে আসার পরে, আমি যখন এসেছিলাম আমি একা ছিলাম। বিয়ের পরে আমি বিসিএস এর মেম্বার হই, এবং যতগুলো নাটকে আমি এখন পর্যন্ত অংশগ্রহণ করেছি, আমি বলতে পারি যে পুরো সম্পর্কটাই কিন্তু সেখান থেকে তৈরি, মানে সেটাই সূত্রপাত ছিল। এবং আমাদের যারা আমাদের মানে সিনিয়র পরিচালক ছিলেন, এখন সবাই কলকাতাতে ঘুরে গেছেন ওনারা, কমল দা, সিদ্ধার্থ দা, ইন্দ্রজিৎ দা, ওনারা হয়তো এই প্রোগ্রামটা আপনার দেখবেন এবং এই কথাটা সত্যি সত্যি সবাই বিশ্বাস করবে যে কুয়েতে যে মানে আমাদের বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন যে এত বছর ধরে একসাথে আছে, তার একটা মেইন কারণ কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলো, যেগুলো আমরা প্রত্যেক বছর করি। এবং অ্যানুয়াল ড্রামাটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার। রিহার্সাল শুরুর থেকে হয় বছরের, সারা বছর ধরে চলে, এবং বছরের শেষে মানে সেটা দেখার জন্য সত্যি সত্যি মানে সবাই ওয়েট করে। আসলে আসলে জানো দেবাশিস, আমি বিশ্বাস করি এটা না, এটা আসলে জীবনী শক্তি দেয় এই কাজগুলো। ট্রু। এবার বাইরের লোক হয়তো অনেক সময় বলে, তোমরাও নিশ্চয়ই বলে, আর কি ফালতু নাটক করছিস, এসব কি, আরে চ না একটুখানি গিয়ে ইয়েতে বারে বসি, কিংবা অমুক জায়গায় যাই, কিংবা অমুক অমুক কনফারেন্স, অমুক একটা কি ওর একটা ভালো অর্কেস্ট্রা আছে, যাই শুনে আসি, আর রিয়াজ গুলি মারতো, এরকম একটা হয় হয়তো, এরকম আমি তো জানি হয় তো। এবং না, হয়তো কিন্তু হয়তো সেটা একটা হ্যাঁ, বাচ্চা কুয়েতে, যে এখানে এসব ব্যাপার নেই। না না না, আমি বলছি তোমাদের এখানে বান্ড নেই, এখানে তোমাদের অর্কেস্ট্রা বাইরেও নেই। তো অনেকে আছে, তাদের মনোভাব হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, বলছি ডেফিনেটলি হয়। কিন্তু এবারে হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে যে true, ওই আর কি, মানে আমি আমার নিজের আনন্দ পাওয়া আর একটা এমনি একটা অন্য জায়গায় প্যাসিভ কোনো আনন্দ পাওয়া, এটা তো অ্যাক্টিভ পার্টিসিপেশন, তো তাই অ্যাক্টিভ আনন্দ তুমি যেটা করছো অ্যাবসলিউটলি থিয়েটারে, সম্পূর্ণ অ্যাবসলিউটলি। অ্যাক্টিভ। আর সেটা তোমাকে জীবনী শক্তি দেয়, যেটা কিন্তু এই প্যাসিভলি কিছু দেখলে হয় না, পাওয়া যায় না। আমি এটা গৌতম দা, 2018-তে আমি কলকাতাতে আপনাকে প্রথমবার মিট করি, এবং সেইবারের কমিটিতে একটা বিশেষ ব্যাপার হয়েছিল, এবং আমি এই জন্য বলছি যে আমাদের পরের কোশ্চেনটা তার সাথে রিলেটেড। হ্যাঁ 2018 কমিটিতে আমাদের দুটো অ্যানুয়াল নাটক হয়। আমাদের অ্যানুয়াল নাটক প্রত্যেক বছর একটা হয়, কিন্তু সেই বছর দুটো হয়। এবং সেই নাটককে আমাদের মেইনলি মানে অ্যানুয়াল ড্রামার যারা পরিচালক হয় তারা সবসময় ছেলেরাই হয়। কিন্তু এই প্রথমবার দীপাদি আমাদের একজন অনেক পুরনো মেম্বার, এবং বিভিন্ন কালচার অনুষ্ঠানে দীপাদি সবসময় অংশগ্রহণ করে, এবং দীপাদি একজন খুব ভালো অভিনেত্রী। দীপাদি প্রচুর নাটকে অভিনয় দীপা করেছেন। গুপ্ত। দীপা গুপ্ত। তো দীপাদি দীপাদি 2018-তে পুতুল খেলা, মানে যেটা সৌম্যমিত্রের করা, সেটা এখানে কুয়েতে করেছিলেন। এবং পুতুল খেলা যে কুয়েতে করা যেতে পারে, এবং পুতুল খেলাতে অংশগ্রহণ করেছিল পিনাকিদা পরে আসছে, পিনাকিদা নিজেও বলতে পারে, এটা অসাধারণ একটা নাটক। তো দীপাদি আজকে এখন আমাদেরকে জয়েন করতে পারেননি। দীপাদি একটা প্রশ্ন আপনার জন্য রেখেছেন, এবং এই প্রশ্নটা অনেকেই আপনাকে করবে, এবং আমিও করেছি, যে আপনি একই সাথে এতগুলো চরিত্রে অভিনয় করছেন, একই সাথে একই দিনে, হয়তো আপনার সকালবেলা কাব্যে গানে, বিকালে বর্দা, তারপর হয়তো আরো একটা কোনো শো, অথচ সবগুলো চরিত্রের কথাই আপনার মাথাতে আছে এবং প্রত্যেকটা ডায়লগ আপনার মুখস্থ। তো দীপাদির প্রশ্ন হচ্ছে যে এটার পেছনে কি কোনো লুকানো কোনো ম্যাজিক বা মন্ত্র কাজ করছে, মানে হাউ ডু ইউ ডু ইট? দেখো, তোমরা যে অফিসে বা যেখানে কাজ করো, সেখানে যদি আমাকে একদিন কাজ করতে বলো না, আমি পাগল হয়ে যাব, এবং আমি এই একই প্রশ্ন করবো, এত সবকিছু কি করে মনে রাখো তোমরা। আর একটা কথা হচ্ছে, ধরো খুব ভালো কেউ রান্না করে, তাকে যদি তুমি জিজ্ঞেস করো, এইটা এইটুকুই দিতে হবে, নুনটা ওইটুকুই, মরিচটা ওইটুকুই, এটা কি করে মনে রাখেন? মানে এঁচড়ে একরকম, আবার ডিমের অন্যরকম, আবার চিকেনে অন্যরকম, আবার সবজিতে অন্যরকম। কথাটা হচ্ছে যে করছে সে কিন্তু খুব কি বলবো, ওইটার সঙ্গে জৈবিক ভাবে যুক্ত, অর্গানিক্যালি যুক্ত, যে যেটাই করে। তো থিয়েটার যদি অভিনয় যদি বলি, তো অভিনয় আসলে এই তো মানুষের, তো বিভিন্ন মানুষের চরিত্র তৈরি করা। তো আমরা তো মানুষের চরিত্র দেখি, চারপাশে দেখি সারাক্ষণ, কত রকমের মানুষ, কত রকমের প্রাণ, কত রকমের মন। তা সেইগুলো নিয়েই তো কাজ। তো সেইগুলো যদি ভাবতেই থাকি সারাক্ষণ, তো সেটা তো মনের ভেতরে কাজ করবি, তাহলে আর
ভুলে ভুলে যাওয়ার ইয়েটা মানে না, একদম একদম না, সময়টা কোথায়? বোঝা যাচ্ছে। আর আর মানে এটাকে আপনার মানে জিজ্ঞেস করাটাই আমাদের বলাই বাহুল্য যে আপনার মতন ডেডিকেটেড পার্সন মানে আমরা মানে যাকে দেখেছি, এবং না না না, আপনার ওইটা সাথে যেহেতু আমি গল্প বারবার বলো না। করেছি, আপনি আমি এটাও একটা বলেছেন। একটা একটা কথা শুধু বলে রাখি এখানে, আমি কোনো ডায়লগ আজ অব্দি কোনো নাটকে কোনো ডায়লগ বা কোনো সংলাপ বা সলিলকি বা মনোলগ আজ অব্দি আমি মুখস্থ বলতে যেটা বোঝায় সেটা করিনি। মেমোরাইজ করা, মুখস্থ যেটা বলতে বোঝায় করিনি আজ অব্দি। আমি বিশ্বাসই করি না মুখস্থ করলে অভিনয় হয়। তাহলে কি করি যদি Right. জিজ্ঞেস করো, তাহলে বলতে হয় যে শব্দগুলো আমি বলছি, মানে বলছি না, ভেতরে ঘটছে আমার, সেগুলো জৈবিকভাবে আমার সমগ্র সমগ্র শরীরে ঘটছে। শরীর মানে তার ভেতরে গলাও একটা পার্ট, ডেফিনেটলি, ভয়েসও মানে একটা আপনি পার্ট, কিন্তু বাকি একই একই সাথে অনেকগুলো পার্সোনালিটি আপনার ভিতরে কাজ করছে বেসিক্যালি। হ্যাঁ, ওটা তো ক্যারেক্টারের সাইকোলজি না, একসঙ্গে আমার কাজ করে না। আমি তো গৌতম, এবার যখন যে অভিনয়টা করব তার থট প্রসেস আলাদা, তার জীবন দর্শন আলাদা, সেই চরিত্রের তার চলন বলন সবটাই আলাদা, এবং তার মনের গভীরে ঢুকতে গেলে আমাকে তো তার মতো করে ভাবতে হয়। ধরো আজকে যদি আমি ধরো এই যে দীপাদির অভিনয় করি, মানে কোনো নারী চরিত্রের অভিনয় করি, আমি করেওছি, যেমন লক্ষ্মীর পরীক্ষায় দাসীর চরিত্র, ক্ষীরর চরিত্রই করেছি, নারীর চরিত্র। তা আজকে যদি এইরকম কোনো চরিত্র, অথবা ধরো এই যে কি বলবো, মানে পিনাকি বাবুর ক্যারেক্টার আমি করি, তা আমি যদি পিনাকি বাবুর মনটা না বুঝি, তার মনের চলন না বুঝি, তাহলে আমার কোনো ডায়লগ মনে থাকবে না যে উনি এইভাবেই কথা বলেন। সেই জন্যই ডায়লগ হয়ে যায়। এই যে দেখো তোমাদের ভেতরেই পিনাকি বাবু এরকম করে বসে আছেন, এই যে এরকম করে, আচ্ছা উনি এরকম, এটা আলাদা, মানে সবাই মিলে একসঙ্গে আমরা হাজির থাকলেও মনের চলন কিন্তু আলাদা। তো একজন অ্যাক্টরকে বুঝতে হয়, আচ্ছা এই মানুষটি কেমন, কি ভাবছে বা কি ভাবে, ভাবার ধরনটা কি। তো সেইখান থেকে ডায়লগ তৈরি হয়। কিন্তু বড় নাটকও তাই, আমি ফালতু মানে বাজে নাটকের কথা বলছি না, মানে পৃথিবীর সমস্ত বিখ্যাত নাটক কিন্তু যে চরিত্র যে কথাগুলো বলছে, দেখবে সেই প্রত্যেকটা কথা আলাদা মানসিকতা, আলাদা চিন্তন মননের কথা বলছে, আলাদা দর্শনের কথা বলছে প্রত্যেকটা চরিত্র। কাজে তোমাকে তো সেই মনন, সেই দর্শনের ভেতরে ঢুকতেই হয়, না হলে তো ডায়লগ শুধু জোর করে মুখস্থ করলে তো প্রাণ পাবে না তার, সেই জন্যই মনে থাকে। সেটাই প্রথমত আজকের এই প্যানেলের একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে একমাত্র অলোকেশ আর শৈবালদা বাদ দিয়ে বাকি যারা আছে এদের সবার সাথে আমি নাটক করেছি স্টেজে, এবং আমি বলতে পারি যে প্রত্যেকেই যেরকম যে কথাটা আপনি বললেন নিজের নিজের ব্যাপার মানে নিজের নিজের চরিত্রে তারা বিশিষ্ট। এবং পরবর্তী প্রশ্ন আসছে আমাদের প্রবীরদার থেকে। প্রবীরদা 2018 আমাদের প্রেসিডেন্ট ছিলেন, আপনার মনে আছে এখানে আসার পরে প্রবীরদার বাড়িতে আমরা গেছিলাম। প্রবীরদা হচ্ছে একজন গৌতম অনুরাগী, যাকে মানে প্রকৃত অর্থে বলে, এবং সে খুঁজে খুঁজে গৌতম হালদারের নাটক কোথায় হচ্ছে প্রত্যেক ছুটিতে যে তার কাজ হচ্ছে কোথায় গৌতম হালদারের নাটক হচ্ছে সেটা আমি দেখবো। এবার সেই প্রবীরদা সত্যি খুব ভাগ্যবান। কয়েকটা এবার প্রবীরদা আপনাকে কয়েকটা প্রশ্ন করবে, তো এবার প্রবীরদা প্রশ্ন করলে প্রবীরদাই করো। প্রবীরদা এসো। গৌতম দা নমস্কার, শুভ নববর্ষ। আর এই সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই মহামারীর সময় সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন। আপনিও। আমি আপনার নাটক যদি বলেন, আমি সেই ফুটবল থেকে আপনার নাটক দেখতে শুরু করি, তখন একাডেমিতে 2 টাকা 3 টাকা টিকিট ছিল। এবং আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, তো হ্যাঁ, আমি ফুটবল দিয়ে আপনার নাটক দেখতে শুরু করি, এবং তারপরে যখন মেঘনাদ বধ কাব্য দেখি তখন নান্দিকারের, তখন আপনাদের ওটা 3rd শো ছিল। তারপর হ্যাঁ 3rd শো ছিল, তখন টিকিট ছিল 5 টাকা মোস্ট প্রবাবলি। তারপরে আপনি ছেড়ে গেলেন নান্দিকার, গিয়ে
আমি আর খুঁজে পেলাম না। আমার সব থেকে দুঃখ হতে শুরু করলো, এই মেঘনাদ বধ কাব্যটার কি হবে? এটা তো একটা সৃষ্টি, এটা তো আর দেখতে পাবো না। তো তখন আমি ইতিমধ্যে কুয়েতে চলে এসেছি। তারপরে আমি প্রতিবারই যখন যাই খুঁজতে থাকি, কোথায় এই ভদ্রলোক কোথায় গেলেন। হঠাৎ খুঁজতে খুঁজতে দেখলাম নয়ে নটুয়া এবং মেঘনাদ বধ কাব্য। তো আবার আমি সেটা দেখতে গেলাম এবং দেখে আমি মানে মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। তখন আমি ঠিক করলাম যে তখন আমি দেখলাম যে কুয়েতে নাটকের দর্শক খুব ভালো। তো একবার আপনার ইটসি বিটসি নাটকটা আমি দেখি একাডেমি অফ ফাইন আর্টসে। তো দেখার পর আমি গ্রিন রুমে গিয়ে আপনার সাথে দেখা করি। দেখা করে আপনার ফোন নাম্বারটা নিই, কি করে আমি মেঘনাদ বধ কাব্যটা কুয়েতে নিয়ে আসবো। তো আলটিমেটলি আমরা নিয়ে আসতে পেরেছি, সেটা আমাদের ভাগ্যের ব্যাপার। তো যেটা আমার তিনটে প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে আপনার নান্দিকার থেকে নয়ে নটুয়ার যে উত্তরণ বা সৃষ্টি, পার্টিকুলারলি নয়ে নটুয়ার যে সৃষ্টি, সেই সৃষ্টির দিনগুলো আপনার কেমন ছিল? নয়ে নাটুয়া, হ্যাঁ, নয়ে নাটুয়া, রাইট। নাটুয়া, নাটুয়া কথাটার মানে হচ্ছে যে নট বা নর্তক, বা নাটুয়া হচ্ছে বাংলাদেশের একটা বিশেষ আর্ট ফর্ম, যেখানে অভিনেতারা অভিনয় করেন, একই সঙ্গে গান করেন, একই সঙ্গে নাচ করেন, মানে প্রায় শিবের মতো, শিবের লোকজ ফর্ম। সেখান থেকে নাটুয়া শব্দটা নেওয়া হয়েছে। আর নান্দিকার থেকে যখন আমি নয়া নাটুয়া শুরু হয়, তখন সেটাও ভাগ্য আমার। আমি কোনোদিন ভাবিনি আমি দল করতে পারবো, কারণ অর্গানাইজেশন বলতে যেটা বোঝায় সেটা মানে ওই অর্থে অর্গানাইজেশন, তার ইকোনমিক ব্যাকআপ, ফিনান্সিয়াল ব্যাকআপ, এই সমস্ত গুলো আমার কাছে পুরোটা ধাঁধা। তো আমি যখন আমাদের দল যখন শুরু হয় নয়া নাটুয়া, আমাকে প্রধান সাহায্য করে, একেবারে এখন অব্দি করছে, আপনারা চেনেনও তাকে, দেখেওছেন, দ্যুতি। সে ভাগ্যক্রমে আমার স্ত্রী এখন। তো দ্যুতি তার নিজের চাকরি বাকরি সব ছেড়ে, পিএইচডি করা ছেড়ে, অনেক কিছু, মানে এখানে টিচার ছিল, এই বিয়েতে এসএসসির পরীক্ষা সেটা দিয়ে সেখানে চাকরি পেয়ে সে চাকরি ছেড়েছে, খড়গপুর আইআইটির কাজ ছেড়েছে, কিন্তু ও এই পুরোটাকে ধরলো আর কি, যাতে করে দলটা দাঁড়িয়ে গেল। আমার প্রথম নাটক জাল, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রথম অভিনয়, ওতে প্রায় ৮০,০০০ টাকার মতো খরচ হয়েছিল সব নিয়ে, মাত্রই ৮০,০০০, কিন্তু আমার কাছে ৮০,০০০ মানে অগুন্তি টাকা। তো ৮০,০০০ টাকা মানে বলছি যে হল ভাড়া, নাটক তৈরি করা, তার সেট তৈরি করা, সমস্ত কিছু, মিউজিক টিউজিক, তার একটা ওই ডিভিডি প্লেয়ার লাগতো, ওই সব কিছু নিয়ে ফার্স্ট প্রোডাকশন ৮০,০০০ টাকা। এই টাকাটা দিয়েছিল আমার কাছে। ওই মুভমেন্ট শিখতে আসতো এক ডাক্তার বন্ধু, ভোরবেলা ডাক্তারি করতে যাবার আগে, মানে ভোর এই ধরুন সে আসতো ৬টা ৬:৩০ নাগাদ, ৮টা অব্দি সে প্র্যাকটিস করে তারপর সে সেখান থেকে বেরিয়ে যেত। এই এক ডাক্তার বন্ধু, আর একজন ওরকম কর্পোরেটের এক বন্ধু, এরা সবাই মিলে নিজের থেকে, আমি কারোর কাছে চাইনি কোনো টাকা, কি করে করব, অদ্ভুত ভাবে এরা করে দিয়েছিল। এই হচ্ছে আমার প্রথম শুরু নয়া নাটুয়া। তারপর তো আস্তে আস্তে সেটা হলো, এই নাটকের পর অন্য নাটক, হল পাওয়া, দলের রেজিস্ট্রেশন করা, তার সমস্ত কাগজপত্র তৈরি করা, এরপর তার গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ, এই সমস্ত কাজটা একমাত্র সবটা জানে দ্যুতি, যে পরে আমার স্ত্রী হয়েছেন, দ্যুতি ঘোষ হালদার, যে আমার দলের অভিনেত্রী, ওই ময়মনসিংহ গীতিকা কিংবা এই সময় প্রধান অভিনেত্রী, যে এই এখন যেটা নকশিকাঁথার মাঠ চলছে তাতেও, হাওয়াই বলে একটি নাটক হয়েছিল, তাতে দিল্লিতে ন্যাশনালি বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে, মহেন্দ্র এক্সেলেন্স ইন থিয়েটার অ্যাওয়ার্ড। কিন্তু এই সব কিছু করে তার নিজের চাকরি ছেড়ে সেইটা করে, সেই জন্য আমি করতে পেরেছি। এই হচ্ছে নয়া নাটুয়ার শুরু। আমার আরেকটা প্রশ্ন আছে, এই যে
গৌতম আচ্ছা, আমি যে এই কথাটা বললাম এটা কিন্তু আমি বেশি বিনয় করে বললাম না। আমি জানি আমার কাছে প্রচুর ছাত্রছাত্রীরা শিখতে চায়, শিখতে আসে। প্রায় হাজার হাজার ছাত্রছাত্রী আমার আছে এই এত বছরে, মানে এখনো চলছে এই লকডাউনের ভেতরে অনলাইনে। এই নয় যে আমার ছাত্রছাত্রী নেই, প্রচুর আছে, কিন্তু পুরো একটা দলকে সাজানো, সেটাকে রাখা এবং তার পেপারস তৈরি করা, কাগজ তৈরি করা। আপনারা বিসিএস এর প্রোগ্রাম করেন, একটু তাতেই জানেন খানিকটা কতটুকু করতে হয়। তাহলে এইরকম একটা দল, যে দলটা সবাইকে অনেক, দলের ছেলেদের মাইনে দেয়, তাদের স্যালারি গ্রান্ট আছে, তাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে তাদের যোগাযোগ রাখতে হয়, যেতে হয়, এটা মানে হিউজ কাজ, যে কাজটাও করে। আর আমার কাছে আমার প্রচুর স্টুডেন্ট আছে, এইটুকু বলতে পারি। গৌতম দা, আমার আরেকটা দুটো প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে নাট্য শিল্প বা নাটকে যে গৌতম হালদার ঘরানা একটা তৈরি হলো, এটা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে আমরা কি চাঁদ চাঁদ সদাগর, সদাগরের কাহিনীর নাট্যরূপ দেখতে পাবো? আমি বহুদিন ওটা প্র্যাকটিস করেছিলাম আমাদের রিহার্সাল রুমে। ওইটা মানে কোনটা? চাঁদমণিকের পালা, সৌম্যমিত্রের লেখা যেটি। হ্যাঁ। কিন্তু ওটা তো পারমিশন নেই, করা যায় না, তো যাবে না। আমি পারমিশন চাইতে গিয়েও ছিলাম, তো ওটার অনুমতি নেই, মানে পাইনি আর কি। ওটা একটা মানে আমাদের বাংলার সেরা নাটক একটি। আর একটা প্রশ্ন কি বললে? যে এই যে নাট্য শিল্প বা নাট্যকর্মে গৌতম হালদার একটা বাংলা নাট্য জগতে একটা ঘরানা তৈরি হয়েছে, এটা কিভাবে কন্টিনিউ করবেন? এ কন্টিনিউ করা যায় না গো। তার কারণ হচ্ছে, যদিও ঘরানা কথাটা তো এসেছে ধরো এই শাস্ত্রীয় সঙ্গীত থেকে বা শাস্ত্রীয় নৃত্য থেকে। ধরো ভীমসেন যোশী বা আমির খাঁর ঘরানা, তিনি যার কাছ থেকে শিখেছেন, তার কাছ থেকে, তার আগে তার কাছ থেকে, এরকম এরকম করে আসে। এই যে জাকির হোসেন, তিনি যার কাছ থেকে শিখেছেন, তার বাবা, এবং তার তার এখন যেরকম তার বাজানোর স্টাইল। এখানে কি হয়, মানে শাস্ত্রীয় সঙ্গীতে হয় কি, গুরুজি শেখাচ্ছেন গান, তার গায়কী বা তার, ধরো তার গমকের ধরন এইটা, তার মীরের ধরন এইটা। ধরো বড়ে গোলাম আলী আর খাঁ সাহেব আর আমির খাঁ, দুজনের গাওয়ার ধরন আলাদা আছে। মানে ধরন মানে কি, তানের ধরন আলাদা, তারানার ধরন আলাদা, গমকের ধরন আলাদা, সবকিছু একটু 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 তফাৎ হয়। এইবারে সেটা তো মনের সঙ্গে স্বরক্ষেপণের ব্যাপার। এই করতে করতে তার যে স্টুডেন্টরা তার মতো করে করে, করতে করতে ধরো 10 জন 20 জন 100 জন তার স্টুডেন্ট আছে, তখন তাদের একটা ঘর তৈরি হয়, সেই ঘর থেকে ঘরানা কথাটা। এইবারে গুরুজি সোজাসুজি শেখাচ্ছেন সেখানে। থিয়েটারে কি হয়, থিয়েটারে যেহেতু শুরুই হয় সত্যের অনুভব দিয়ে অভিনয়টা, সেই জন্য ওইটা মিস করে গেলে যেটা থাকে সেটা হচ্ছে, ধরুন শিশির ভাদুরীর দলে এমন অনেকে আছে যারা শিশির ভাদুরীর অক্ষম অনুকরণ করতেন, হয়তো সৌম্যমিত্রের থেকে ইন্সপায়ার্ড হয়ে অনেকে সৌম্যমিত্রের অক্ষম অনুকরণ করতেন। অক্ষম অনুকরণ এই জন্য বলছি, সৌম্যমিত্র একটা শব্দ যেভাবে উচ্চারণ করবেন, তার বোধ, তার ভাবনা, তার সত্তা সমস্ত দিয়ে, সেই বোধটা কিন্তু তার নেই। যে অনুকরণ করছে সে শুধু উপরে তার বলার বাইরের বাচন ভঙ্গিটুকু নকল করছে, অথবা তার চলার ধরন, তার হাতের কোনো মুদ্রা সে নকল করছে, কিন্তু সেই নকলের ভেতরে কিন্তু সত্য নেই বা অভিজ্ঞতা নেই। সেই জন্য সেইভাবে ঘর কিন্তু তৈরি হয় না, হলেও কিন্তু সেটা ভুল তৈরি হয়। মানে অভিনয়ের ঘরানা যদি বলি, এখন কেউ ধরুন রতন থিয়ামের দলে অভিনয় করেন, রতন থিয়াম যে বোধ, যে জীবন দর্শন থেকে, যে সামাজিক এবং রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তার নাটকগুলো তৈরি করেছেন, যে নাটকগুলো গ্লোবালি সারা বিশ্বে
সমাদৃত, ওই রকম নাটক কিন্তু ওর দলে আর কেউ করতে পারবে না, পারা সম্ভব নয়। তাহলে তুমি যদি প্রশ্ন করো, আচ্ছা তাহলে ভীমসেন যোশীর ঘরানার কি হলো? ঘরানা উনি ওইভাবে ওই মেথডে শেখাচ্ছেন যে এইভাবে তুমি সুর লাগাও, স্বর লাগাও এইভাবে, অথবা বিরজু মহারাজ এইভাবে তার পায়ের এই ছন্দটা দিচ্ছেন, সেখান থেকে আর একজন অন্যরকম করে দিচ্ছেন। এইবারে সেইটা করতে করতে একজন আর্টিস্ট যদি, এই গুরুরই কোনো শিষ্য যদি সে সত্যিকারের আর্টিস্ট হয়ে ওঠে, তখন দেখবেন সে ওই ঘরানা থেকে বেরিয়ে তার নিজের, যদি বলি ঘর, নিজের ঘর তৈরি করছে। তার মানে কি? তার মানে সে তখন কিন্তু সেখান থেকে আলাদা হয়ে যাচ্ছে। তার শিক্ষা শুরু হয়েছে ওখান থেকে, কিন্তু তার অভিজ্ঞতা বা তার জীবনবোধ, তার দর্শন, তার দেখা, তার দৃষ্টি তাকে অন্য পথে একটু নিয়ে যাচ্ছে, তখন সেটা আলাদা হচ্ছে। কাজে আমার ঘরানা কেউই, আমার ঘরানা আছে বলে আমি জানি না, কিন্তু তুই বলছে যখন, আমি অন্য বড় অভিনেতাদের কথা বলছি, অজিতেশ বন্দ্যোপাধ্যায় যেরকম অভিনয় করতেন, সেই অভিনয় আর কে করতে পেরেছে? তার তো অনেক স্টুডেন্ট ছিলেন। যদি কেউ অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নকল করতে চায়, সেটা একদম অক্ষম হবে। গানে না ওটা ধরা যায়, কম ধরা যায়, শাস্ত্রীয় সঙ্গীতে একটু কম ধরা যায়, কেননা গানে বা সঙ্গীতে পরপর বোঝা যায় যে সায়ের পরে রে লাগালো, রে এর পরে গা, আবার ফিরে এসে পরিমা লাগালো, এরকম একটা কিছু বোঝা যায়। আর ওগুলো চেনা, মানে ছন্দ টন্দ গুলো অনেকটাই মাপা থাকে, সেখান থেকে চেনা যায় যে ইনি এই ঘরানায় গাইছেন। কিন্তু যতক্ষণ না তিনি তার নিজের প্রাণ সঞ্চার করতে পারছেন ওই ভেতরে, ততক্ষণ পর্যন্ত আর্ট শিল্পী হিসেবে তার তো দাম থাকে না কোনো। সত্যি গান শিখেছে, কিন্তু তাও গানে ধরা যায়, কিন্তু নাটকে হবেই না। তার কারণ নাটক, থিয়েটার বা অভিনয় জীবন বোধ থেকেই তৈরি হয়, ওটা সবচাইতে আগে জরুরি দরকার। অনেকে দেখবেন, এখানে একটা মজার কথা বলি, অনেকে দেখবেন আপনি গান খুব ভালো গায়, আপনি শুনছেন বা নাচছে, আপনি দেখছেন ভালোই নাচছে, কিন্তু না সব সুর লাগছে, সবকিছু লাগছে, সমস্ত কিছু হচ্ছে, কিন্তু মনটা কিন্তু তার মতো করে টানছে না। মানে কি বলছি, মানে আপনার কানে খুব ভালো লাগছে, মনে না অতটা সাড়া দিচ্ছে না। খেয়াল করে দেখবেন, আবার দেখবেন খুব ভালো নাচছে, প্রচন্ড ভালো শরীর, সমস্ত তাল টাল তৎকার তৎকার সমস্ত ঠিক আছে, কিন্তু ওই বিরজু মহারাজের মতো ওই রকম একটু মুখটা ভেঙে এর উপরে তাকালো আর কিন্তু আপনার মনটা ছুঁয়ে গেল, আনন্দটা দিয়ে গেল, এইটা হচ্ছে না। এইটা তফাৎ হয়ে যায়। রাইট। গৌতম দা, বিসিএস এর এই ইনহাউস নাটক নিয়ে আমরা আগেও বললাম, বিশেষ বিশেষ অভিনেতা যারা আছে, মানে যারা মুখ্য চরিত্রে অভিনয় করলে পরে আমরা তাকিয়ে থাকি, তো সেরকম একজন অভিনেতা হচ্ছে পিনাকি সান্যাল। তো সৌভাগ্যক্রমে পিনাকিদার সাথে আমি দুটো নাটক করেছি, এবং এক কথায় বলতে গেলে পরে পিনাকিদার নাটক আমি যখন মানে দর্শক হিসাবে দেখেছি, মানে আমরা মন্ত্রমুগ্ধ। মানে পিনাকিদা এমন ভাবে সেই ক্যারেক্টারে ঢুকে যায়, মানে ইউ নট নো দ্যাট পিনাকি সান্যাল অ্যাক্টিং করছে। পিনাকিদার এই নাটকের অভিনয়ের ব্যাপারে কিছু প্রশ্ন আছে। পিনাকিদা, এসো। হ্যাঁ, যিনি অভিনেতা পিনাকিদাকে আমি কি বলবো, উনি নিজেই এর প্রশ্নের উত্তরগুলো জানেন। এবারে কথা হচ্ছে এর উত্তর দেওয়ার মতো। হ্যাঁ, কিন্তু প্রশ্নটা খুব হ্যাঁ। সুন্দর, আমি সেটা পিনাকিদার মুখের থেকে শুনতে চাই। পিনাকিদা, তুমি আনমিউট করো এন্ড আস্ক দ্য কোশ্চেন। গৌতম দা নমস্কার। নমস্কার। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আমার প্রশ্নটা ছিল, আমরা যারাই নাটক করি তারা সবসময় সেই চরিত্রটার সঙ্গে মিশে যেতে চাই, বা অন্য ভাষায় বলি একদম ন্যাচারাল অ্যাক্টিং, খুব স্বাভাবিক অ্যাক্টিং। কিন্তু আমার মনে হয়েছে কখনো কখনো
নাটকের জন্য বোধহয় দরকার হলেও অল্প একটু ওভার অ্যাক্টিং করতে হয়। আমি কি ঠিক বলছি? ভুল বললে আমাকে কারেক্ট করেন প্লিজ। না না, আপনার অনুভবটা একেবারে ঠিক। অনুভবটা, শব্দ চয়ন হয়তো কিছু গোলমাল হতে পারে। যেমন ধরুন, আমি বিশ্বাসই করি না যে ন্যাচারাল অ্যাক্টিং বলে কিছু হয়। অনেকে বলে এই নর্মাল অ্যাক্টিং করো, নর্মাল অ্যাক্টিং করো, এই নর্মালি বলো, নর্মালি। অভিনয় ব্যাপারটাই নর্মাল নয়। কেননা অভিনয় ব্যাপারটা কেন নর্মাল নয়, আমি যখন 2 ঘন্টার মধ্যে 20 দিন বা একটা মানুষের পুরো জীবন দেখাচ্ছি, তখন তো আমি কনসেন্ট্রেট করছি টাইমটাকে, কনসেন্ট্রেট করে 2 ঘন্টার ভেতরে একটা জীবন দেখাবার চেষ্টা করছি যখন, তখন তার জীবনের কিছু 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 সিলেক্ট করছি মুহূর্ত, যে মুহূর্তগুলোকে নিয়ে আমি একটা নাটক করছি, একটা চরিত্র তৈরি করছি। এইবারে সেটা আমাকে হয়তো 1 ঘন্টার ভেতরে আমাকে অভিনয় করে বলে দিতে হবে। 1 ঘন্টার ভেতরে আমি একটা সমস্ত জীবনকে উপস্থাপনা করব, যেটা এমন একটা স্পেসে করছি যে স্পেসটা রিয়েলি নয়, পুরো একটা এমটি স্পেস। সেখানে কল্পনা করছি এই গাড়ি থেকে নামলো, ও ওখানে রান্না করছে, সে এখানে বাবা তার ছেলেকে মারছে, এইসব কল্পনা করে যাচ্ছি। এই ঘরের ছবিটা ভেঙে গেল, লাইট নিভে গেল, কিছুই নেই, কিন্তু সবটাই ওখানে, কিন্তু কিছু নেই, সবটা মিথ্যে। একটা এমটি স্পেসের ভেতরে থিয়েটার তো বানাচ্ছি, কিছু জিনিস বানাচ্ছি, কিন্তু কথাটা হচ্ছে আমি এমন করে করছি লোকে বিশ্বাস করছে। আমি কিভাবে করছি? তার মানে আমি যে কাজটা করছি তার বিশ্বাসের জোর যত বেশি হচ্ছে সেই অভিনেতার, দর্শক সেটাকে তত বেশি বিশ্বাস করছে। এইবারে এখানে আমার হাতে একটা জলের গ্লাস আছে, আমি বিশ্বাস করছি এখানে জল আছে। এবার আমি জলটা খেলাম, এখানটা ঠান্ডা হলো, ভেতরে গেল, এই অনুভব আমি কিভাবে করতে পারবো নরমালি? তখন আমাকে ডিমান্ড কি করছে, একজন অ্যাক্টরের কাছ থেকে ডিমান্ড করছে এক্সট্রা এনার্জি। সে আপনি মেন্টাল এনার্জি বলুন, ফিজিক্যাল এনার্জি বলুন, সমস্ত মিলিয়ে আপনার বিশ্বাস থেকে হচ্ছে। আপনি অনেক বেশি বিশ্বাস করছেন এটা জল আছে ফাঁকা গ্লাসটা, জলটা ঠান্ডা, আপনি খাচ্ছেন, ঠান্ডা লাগলো, দেখে বললেন কি ঠান্ডা, কি সুন্দর, প্রাণটা জুড়িয়ে গেল আমার। এবার এই যে প্রাণটা সত্যি আপনার জুড়িয়ে গেল, এই অনুভবটা আপনি নর্মালি কি করে করবেন এইটুকু সময়ের ভেতরে? তার মানে এটা ডিম্যান্ডই করছে, এই সত্যটা ক্রিয়েট করতে গেলে আপনার কাছ থেকে অনেক বেশি এনার্জির দাবি করছে, অনেক বেশি বিশ্বাসের দাবি করছে, অনেক বেশি লেবার, পরিশ্রম, অনেক কিছু দাবি করছে, যেটা ওই 1 সেকেন্ডের ভেতরে আপনাকে আনতে হবে। তাহলে এটা নর্মাল হওয়া সম্ভবই নয়। একটাই কথা বলতে পারেন, ইট লুকস নর্মাল, এটা দেখতে নর্মাল লাগছে কিন্তু নর্মাল নয় আদৌ। তাহলে তাই যদি হয়, তাহলে ওভার অ্যাক্টিং কাকে বলে, আন্ডার অ্যাক্টিং কাকে বলে? যদি অভিনয় সত্যি হয়, যদি আমি যদি সাদা মনের দর্শক হই, আমি যদি অনেক প্যাচ ট্যাচ না করি, দেখবেন পৃথিবীর সমস্ত বড় অ্যাক্টরদের সাধারণ দর্শকরা সবসময় অ্যাকসেপ্ট করে, সে যা করে তাইতে অ্যাকসেপ্ট করে। অ্যাল প্যাচিনো, আপনারা সবাই জানেন, অ্যাল প্যাচিনো তো অনেক অনেক তথাকথিত বোদ্ধারা বলতে পারে ওভার অ্যাক্টিং করেন। রবার্ট ডিনিরো ওভার অ্যাক্টিং করেন, এরা অনেক অনেক তথাকথিত বোদ্ধারা বলতেই পারেন। জ্যাক নিকলসন, এরা প্রত্যেকে দেখবেন প্রচন্ড এনার্জেটিক। এইবারে অনেকে বলতে পারে না না ওটা ওভার অ্যাক্টিং, আর সৌমিত্র চট্টোপাধ্যায় যেটা করছেন সেটা আন্ডার অ্যাক্টিং। এবার কথা হচ্ছে, ওভার তখনই আমি বলতে পারবো, ওটা লেবেল করা যায় না, বলতে পারবো তখনই
যদি আমার মন সাদা থাকে, চোখ সাদা থাকে, এবং আমি যদি মনে করি এই যেটা করলো না এটা মিথ্যে করলো, একজন বড় অ্যাক্টর আর তার পাশাপাশি সাধারণ অ্যাক্টরকে দেখবেন আপনি, তফাৎ হয়ে যায়। দুজনেই নাচছে। ধরুন হিন্দি সিনেমার একজন ভালো ডান্সার, হিন্দি সিনেমা দেখেছেন আপনারা, আর একজন খুব সাধারণ ডান্সারই নয়, ডান্সার নয় সে। ভেবে দেখুন, একজনের নাম বলে দিচ্ছি, অমিতাভ বচ্চন, যে ডান্সারই নয়, কারেক্ট, ডান্সারই নয় অমিতাভ বচ্চন। ওর পাশে আরেকজন অ্যাক্টরকে দাঁড় করান যে তো দুর্দান্ত ডান্সার, দুজনেই সিনেমায় অভিনয় করছেন। অমিতাভ নাচবে আর ওই অত্যন্ত ভালো ডান্সারটি, যে অত্যন্ত খারাপ অ্যাক্টর, সে নাচবে। দেখবেন অমিতাভ অনেক বেশি আপনার মনকে ছুঁচ্ছে, একটু হাতে করছে, আপনি না দুলে উঠছেন ওর সঙ্গে। আর ওই ছেলেটা কত নাচ করছে, আপনার মন ছুঁচ্ছে না। কোনটা ওভার হলো তাহলে? আমি তো বলবো যে মনই ছুঁতে পারলো না সেই ওভার অ্যাক্টিং করছে, ওভার ডান্সিং করছে বলবো। মানে ব্যাপারটা হচ্ছে তাই। এই কাজেই কখনোই নর্মাল ন্যাচারাল বলে কিছু হয় না। হ্যাঁ, আমরা কি করি, আমরা এক ধরন অভিনয়টা যেখানে হচ্ছে সেই অনুযায়ী সত্য তো এসেনশিয়ালি সব জায়গাতেই একইভাবে প্লে করে। এবারে আমার এইটুকু ফ্রেম, আমি এইটুকুর ভেতরে কথা বলছি আপনাদের সঙ্গে, এর ভেতরে আমি যদি বেশি এরকম করি তাহলে আমি বাইরে চলে যাচ্ছি। তা আমাকে শুধু এইটুকু বুঝতে হয়। আবার আমি এই কথাই যখন যাত্রার ময়দানে বলবো, তখন এই সত্যই তো, কিন্তু তখন আমি এরকম করলে কোনো অসুবিধা হচ্ছে না, আমাকে দেখতে পাচ্ছে সবাই। এটা শুধু ফ্রেমের কনসেপ্ট, আর কিছু না। এর সঙ্গে অভিনয়ের সাইকোলজি, তার দর্শন, তার তত্ত্ব কিচ্ছু নেই। যারা বলে এগুলো, তারা অভিনয় কি না জেনে একটুখানি, কি বলবো, মানে ভুলভাল জেনে বাজে কথা বলেন আর কি। এই ধন্যবাদ গৌতম দা। আমার মনে হয় এটা একটা খুব সুন্দর প্রশ্ন ছিল, এবং আপনার এই উত্তরটা আমাদের সবাইকে খুব হেল্প করবে। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন আসছে। না না, একটা উদাহরণ আমার দিয়ে প্রশ্ন দিই। শেষ হয়নি, আমার প্রশ্ন শেষ হয়নি। আমি এখানে একটা আমি একটা উদাহরণ দিই। আরেকটা সেটা প্রশ্ন হচ্ছে, ছিল। হ্যাঁ। আমাকে একটা সময় সাধারণভাবে প্রচার করা হয়েছিল, এরা সব প্রচার করে জানেন তো, যে গৌতম হালদার খুব ফিজিক্যাল অ্যাক্টিং করেন, খুব ফিজিক্যাল সে। আমি শুরু থেকেই বোঝানোর চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি প্রত্যেকে, আমি আদৌ ফিজিক্যাল অ্যাক্টিং এ বিশ্বাস করি না। কিন্তু কেউ বিশ্বাস করেনি জানেন তো, যেহেতু আমি অনেক কিছু করি স্টেজে, সেই জন্য সবাই ভাবে খুব। তখন আমি প্রমাণ করার জন্য যে দেখো, ফিজিক্যাল অ্যাক্টিং কে আমি ওইভাবে বিশ্বাসই করি না। আমার কাছে সবসময় শরীরের থেকে মন ওপরে। শরীর যদি মনকে ঢেকে দেয়, তাহলে সেই অভিনয়ের কোনো দাম নেই। তোমার শরীর এমন করেই কাজ করবে যাতে তোমার মন বেরিয়ে আসে অনেক বেশি, শরীর প্রায় দেখা না যায়। তো তারা কেউ বিশ্বাস করে না। অনেক সময় খুব স্যাডলি বলছি, আমার ছাত্রছাত্রীরাও বিশ্বাস করে না, কারণ তাদের দেখার চোখ তৈরি হয়নি, তারা বাইরেটা দেখে, ভেতরটা বুঝতে পারে না। সেই জন্য আমি প্রমাণ করার জন্য কিন্তু বর্দা করেছি, যে বর্দা আপনাদের ওখানে, আপনি একটু আগে কথা হলো বড়ে ভাই সাহেব, বর্দাতে আমি তখন এটা মনে মনে ভেবেছি, দেখো তুমি আমাকে বলো ফিজিক্যাল অ্যাক্টিং করি, যারা আমাকে বলেছেন, এই দেখো আমি একদমই নড়বো না, আমি এক জায়গাতেই বসে থাকবো, দেখো তো কোনো ফিজিক্যাল অ্যাক্টিং হচ্ছে না। এবং অনেক জায়গায় উইদাউট ক্যামেরাতেও হতে হয়েছে সেই নাটক, কোনো অসুবিধা হয়নি। কিন্তু কি স্যাডলি পিনাকি দা, কথাটা হচ্ছে যে খুব কষ্টের কথা, সাধারণভাবে না যারা অভিনয় জানে না, তারাই এই কথাগুলো বলে। মানে যারা জানে না বা ভুল জানে, বা কি বলবো, একটা কোনো মুক্ত চিন্তা নেই, মুক্ত দৃষ্টি নেই, দেখতে পায় না যারা, তারাই এরকম বলে। ছৌ নাচ দেখতে গিয়ে ছৌ নাচ যে ছেলেটি করছে, সেই ছেলেটি কতটা ফিজিক্যালি অ্যাক্টিভ, তার থেকে বড় কথা, সে ওইটা করতে করতে ওই প্রকৃতির সঙ্গে কতটা একাত্ম হয়ে যাচ্ছে, ওইটা দেখা যায়, সেইটা অন্যরকম।
আর সেইটা কিন্তু তারা যে সমস্ত খেয়ে যেভাবে আসে, যে অবস্থা থেকে আসে, তার উপরে ছৌ নাচ দাঁড়িয়ে থাকে আর কি। মানে আমি বলতে চাই যে ট্রুথটাই সব, সত্যটাই, সত্যের অনুভবই সব, এবং সত্য মুহূর্তে মুহূর্তে পাল্টে যায়, যে যত সেইটা বুঝতে পারে। এই গৌতম দা, আমার আরো একটা প্রশ্ন ছিল। আরো আরো আমাদের 15 মিনিট করার কথা ছিল, এবারে কিন্তু 1 ঘন্টা হ্যাঁ, মতো আমরা বেরিয়ে গেছে। আমরা আমরা আধা ঘন্টা পেরিয়ে গেছি। তো পিনাকি, তুমি ঠিক তোমার আছে, আমি কোশ্চেনটা আমি বলো। খুব শর্ট টাচ করবো কি, খুব ছোট্ট করে জবাব দিন আপনি। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং কোশ্চেন। আপনি তো দুটো মাধ্যমে অভিনয় করেছেন, আপনি রঙ্গমঞ্চে অভিনয় করেছেন, সিনেমাতে করেছেন। এই দুটো ডাইমেনশনে কি চেঞ্জ, অ্যাক্টিং এর কি চেঞ্জ হয়? হ্যাঁ, অভিনয়ের চেঞ্জ হয় না, ফ্রেমের চেঞ্জ হয়। ফ্রেম, ওই যে বললাম, আমার হয়তো মনে হচ্ছে আমি এই এদিকে শোন বলে এতখানি হাত তুলে বলবো, এই দেখুন হাতটা বাইরে বেরিয়ে গেছে, এইটা ওইখানে এই ফ্রেমে হবে না। আমাকে এরকম করতে হয়, এদিকে শোন শোন, এদিকে শোন, এর ভেতরে রাখতে হবে। অথবা আমি হাত তুলতেই পারবো না, এদিকে শোন, এরকম বলতে হবে। আবার দূরে গেলে ওইটা পারবো, এই ফ্রেমটা বুঝে নেওয়া। কিন্তু অবশ্যই যেটাই করি না কেন, সব সময় আমার ওই অবস্থায় চরিত্রের সত্য এবং ওই সিচুয়েশনের সত্যের অনুভব যত বেশি আমার ভেতরে থাকবে, তত বেশি এটা সুন্দর হবে। বাকি ফ্রেমটাই কি বুঝতে হবে, আমি কতটা ক্লোজ আপে আছি, না মিড ক্লোজে আছি, না লং এ আছি, কোন সময় আছি, আমি কি ওর ঘাড়ের ফাঁক দিয়ে আমার মুন্ডু দেখা যাচ্ছে, নাকি আমি হাতের মাঝখান থেকে এরকম করে দেখছি, আমার চোখ দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না, এইসব। ওটা শুধু ফ্রেম। মানে আমি হাতটা এরকম করে নাড়াচ্ছি অভিনয়ের ভেতরে, এটা নিচে নাড়াচ্ছি, দেখা যাচ্ছে না তো নাড়িয়ে তো এটা করতে গিয়ে যদি আমার ভেতরে সত্য আসে করলাম, আর না হলে যদি দেখাতে যেত এরকম দেখালাম। এই তাহলে এবার আমরা পরের প্রশ্নে আসছি, এবং সেটাও একটা খুব ইন্টারেস্টিং একটা সেগমেন্ট, যেটা স্পেশালি গৌতমদার জন্য, কারণ গৌতমদা অনেকগুলো মিউজিক্যাল করেছেন। গৌতমদা, পরের প্রশ্নটা আসছে আমাদের আরেক অভিনেতা এবং সিঙ্গার। সিঙ্গার বলতে গেলে পরে পল্লীগীতি, মানে যার গান শুনলে পরে, আমি বলছি মানে আপনি শুনলে পরে অভিভূত হয়ে যাবেন, এরকম একজন সিঙ্গার। সে হয়তো সবসময় করতে চায় না, ভীষণ লাজুক সিঙ্গার, কল্যাণ বতদা। কল্যাণ দা আমার সাথে পালিয়ে বেড়ায় নাটকে মুখ্যমন্ত্রীর অভিনয় করেছিল, এবং আমি প্রায়ই মজা করে বলি, কল্যাণ দা এখন রাজ্যের একটা মুখ্যমন্ত্রীর দরকার, এবং তোমার মতন গান করা মুখ্যমন্ত্রী পেলে পরে সত্যি সত্যি বাংলা ভাগ্যবান হতো। তো এই নাটকের সাথে সঙ্গীতের যে একটা সুগভীর একটা সম্পর্ক, সেটা নিয়ে কল্যাণ দা একটা প্রশ্ন করবে। কল্যাণ দা, এসো। নমস্কার গৌতম বাবু। নমস্কার। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আমার এটা আসলে ঠিক প্রশ্ন না, আমি একটা অনুরোধই করব। যেটা আমরা দেখি সাধারণত, যে আপনার নাটকের একটা বিশেষ আকর্ষণ হয়ে থাকে গান। তো এই গানের প্রয়োগের ক্ষেত্রে, বিশেষত আপনার মিউজিক্যাল গুলোতে, শাস্ত্রীয় সঙ্গীত বা লোকসঙ্গীতের প্রয়োগ বা তার প্রভাব নিয়ে আপনার কাছ থেকে কিছু শুনতে চাইবো। দেখুন, আমার থিয়েটারে যা সঙ্গীতের যা প্রয়োগ হয়েছে, সবটাই থিয়েটারের জন্য হয়েছে। মানে নাটকের গানগুলো সবগুলোই না ওখানে নাট্য মুহূর্ত তৈরি করছে অভিনয়ের মাধ্যমে। সেইটা যদি না হয়, তাহলে আমি আমার কোনো নাটকে আমি মিউজিক ব্যবহারই করি না। মানে একজন গান গাইছে, সেটা আমার কাছে বড় কথা নয়, কোনো চরিত্র। আমার কাছে বড় কথা সে যদি গান গেয়ে ওঠে, কোন অবস্থায় কিভাবে, এবং গানের ভেতর দিয়ে সে কি বলছে আসলে, মানে অভিনয়টাই বড় কথা।
সেইটা অনুযায়ী যদি কোনো মিউজিক কখনো কিছু আসে সেইটা করেছি, চেষ্টা করেছি আর কি। এইটা বলতে পারি, কিন্তু এটা ডিটেলে মানে ঠিক কি এটা বলতে গেলে তখন ওই ডেমনস্ট্রেট করতে হয়, ওয়ার্কশপ করতে হয়। সেটা যদি অলোকেশ এবং দেবাশিস যদি তোমরা ইন্টারেস্টেড হও আর আপনারাও যদি হন, তাহলে এরকম কোনো একটা এরকম করা যেতে পারে পরে, যে মিউজিকের ভেতরে থিয়েট্রিক্যালিটি বলতে কি বুঝি আমরা, মানে রিদমের ভেতরে থিয়েট্রিক্যালিটি কাকে বলে, কনফ্লিক্ট কি করে একটা মিউজিকে তৈরি হয়, মিউজিকের ভেতরে দ্বন্দ্ব কিভাবে তৈরি হয়। আমি কিন্তু সবগুলো বলছি নাটক, থিয়েটার অথবা অভিনয়ের কথা। একটা স্বর একটা নোট থেকে আর একটা নোটের ভেতরে দুটো নোটের ভেতরে কিভাবে দ্বন্দ্ব আছে আবার কিভাবে মিলও আছে, এটা সব ডেমনস্ট্রেট করে করে এই থিয়েটার তৈরি করা যায়। সেই রকম হলে তখন বোঝানো যায় যে আমি আসলে থিয়েট্রিক্যালি দেখি পুরোটা। আমাদের ময়মনসিংহ গীতিকা যদি দেখেন কেউ, তখন দেখবেন যে পুরো ময়মনসিংহ গীতিকায় প্রধান অভিনেত্রী এবং আমিও পুরোটা মিউজিক্যাল অ্যাক্টিং হচ্ছে, কিন্তু হাতে মাইক্রোফোন নিয়ে হচ্ছে। বোধহয় দেখেছো না? দেবাশিস দেখেছো না? দেখ, মিউট করা আছে। দেবাশিস মিউট আছে। হ্যাঁ, সরি, আমি বললাম যে গতবার আমি অনলাইন দেখেছিলাম, অনলাইনে কতটা বোঝা যাবে না। হ্যাঁ, অনলাইন ওই বাংলাদেশের সাথে আপনাদের একটা প্রোগ্রাম হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ওটা দেখেছো? না, আমি একদম পুরো অন স্টেজ, তুমি যদি স্টেজে দেখো তাহলে পুরোটা হাতে মাইক্রোফোন নিয়ে করা, মানে অভিনয় করছে মাইক্রোফোন নিয়ে, গান গাইছে, নাচছে, সমস্ত কিছু, মারামারি করছে, এই সবটা। এইবারে তার মানে কি? তার মানে ওইটা একটা জাস্ট আমার গ্যাজেট, ওটা কিন্তু তখন পার্ট অফ দ্য বডি হয়ে যাচ্ছে ওই মাইক্রোফোনটা, সেই অনুযায়ী হচ্ছে আর কি। গৌতম, স্পেশালি আমি যেহেতু কাব্যে গান, এটা আমার প্রথম দেখা, মানে কবিতাকে যে এরকম ভাবে গান করে পরিবেশন করা যায় এবং সেটা যে পুরো দর্শকরা মানে রীতিমতো দুলছে অডিটোরিয়ামে, মানে সেটা আমার নিজের চোখে দেখা, এবং কোনো কবিতার গান শুনে তারা কাঁদছে, এটাও আমার দেখা। তো সেটা নিয়ে মানে যেহেতু এই সঙ্গীতের কথা উঠলো, আমি সেটা দিয়েই বলছি আর কি, মানে ইটস ইওর স্পেশালিটি। তুমি ওইটা থিয়েট্রিক্যালিটি তুমি তো দেখেছো। রাইট। তো আচ্ছা, মানে আসলে আমাদের সরি, হ্যাঁ বলুন। বলো। না, আমি পরের প্রশ্নে যাচ্ছিলাম, কিন্তু আপনি একটা কিছু বলছিলেন, বলুন, তারপরে আমি পরের প্রশ্নে যাচ্ছি। না, আমি কিছু বলছি না, তুমি বলো। হ্যাঁ, পরের প্রশ্ন বলো। হ্যাঁ, তো পরের প্রশ্ন, এই প্রশ্নটা আসছে আমাদের শৈবালদার থেকে। তো এবার শৈবালদার ব্যাপারে আমি একটুখানি বলছি। শৈবালদা হচ্ছে আমাদের বিসিএস এর একজন মানে অন্যতম প্রধান পৃষ্ঠপোষক, এবং এখানে মেঘনাদ বধ কাব্য আনার ব্যাপারে প্রবীরদা যখন চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তখন কিন্তু শৈবালদাই আমাদের অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছিল। তো আমি যখন কলকাতাতে তখন ছুটিতেই ছিলাম, তো ফোনটা আমি পাই প্রবীরদার থেকে যে শৈবালদা বলেছে যে গৌতমদাকে ধরে নিয়ে এসো, এবং সেই ধরে নিয়ে আসার ব্যাপারটাই কিন্তু আমি ওখানটায় আপনাকে অডিটোরিয়ামে যে প্রপোজ করলাম যে আপনাকে কুয়েতে আসতে হবে। তো শৈবালদা হচ্ছে কাইন্ড অফ আমাদের ওই লাগে টাকা দেবে গৌরী সেন, তো শৈবালদা জানে গৌরী সেনরা কে, এবং তিনি আমাদেরকে খুঁজে মানে সাহায্য করেন যে আমরা যাতে এই প্রচেষ্টাটা চালিয়ে যেতে পারি। তো শৈবালদা আপনাকে যে প্রশ্নটা করবে খুবই সমসাময়িক একটা প্রশ্ন, এবং আমার মনে হয় এটা খুব রিলেভেন্ট এই মুহূর্তে বাংলার অভিনেতা অভিনেত্রীদের জন্য। তো শৈবালদা, প্লিজ তুমি এসো। আমি যেহেতু 6 নম্বরে প্রশ্নের জায়গা পেয়েছি, তাই ভাবলাম যে আমি এতক্ষণ তো নিশ্চয়ই নাটক গানের অনেক কথা হবে, আমি তার থেকে একটু বেরিয়ে মানে যেভাবে দেবাশিস বলে একটা সমসাময়িক কথা জিজ্ঞেস করি। এখন পশ্চিমবঙ্গে নির্বাচন চলছে, আমরা এতদিন ধরে দেখেছি যে পশ্চিমবঙ্গে সবসময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিভিন্ন
শিল্পী কলাকুশলীরা তার এইসব দলের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত থাকতো, তারা তাদের সাংস্কৃতিক ব্যাপারগুলোর দিকে দেখাশোনা করতো। এইবার ইলেকশনে হঠাৎ দেখা গেল যে মানে দল বেঁধে যেন দুটো লাইন দিয়ে টালিগঞ্জ পাড়ায় সবাই একজন একদিকে আরেকজন আরেকদিকে করে চলে গেল। হঠাৎ করে আমাদের যারা শিল্পী কলাকুশলী তাদের আজকে এই অবস্থা কেন? এটা কি মানে মাঝে মাঝে খবরে কাগজ পড়ে যা বোঝা যায় যে কাজ পাওয়ার জন্য লোকের একটা পৃষ্ঠপোষকতার দরকার পড়ে, নাকি মানে একটা কি বলবো একটা ইন্টেলেকচুয়াল দৈন্যে আজকে আমাদের এই অবস্থা? না, আমি বলতে পারবো না। এই পুরো পুরো পৃথিবীর অবস্থাটাই কিন্তু এটা কিন্তু শুধুমাত্র আমাদের এখানে নয়। আপনারা তো বাইরে থাকেন, দেখতেই পাচ্ছেন, সারা পৃথিবীর দিকে তাকালে একই রকম। শুধু বাংলাতে, শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষ গরিব দেশ, আমরা গরিব, কিন্তু বাংলাও গরিব, আরো গরিব। কিন্তু আমার মনে হয় এটা, এই অসুখটা সারা পৃথিবী ব্যাপী চলছে। আর এটা শুধু নতুন কিছু নয়, এটা আগেও ছিল। এতটা প্রকট বোধহয় নয়। এখন এখন এই ডিজিটাল ওয়ার্ল্ড হয়েছে বলে একটুখানি অন্যরকম করে দেখা যাচ্ছে, কিন্তু ছিল, সে চাণক্যের সময় থেকে ছিল। মানে পোপকে নিয়ে, তার সঙ্গে পলিটিক্স, ব্যবসা, এসবেরও যেমন একসময় যোগ ছিল, তেমনি অর্থনীতি নিয়ে, রাজ্য নিয়ে, রাজত্ব নিয়ে, ব্যবসা নিয়ে চাণক্য থেকে চন্দ্রগুপ্ত সব জায়গাতেই ছিল, এবং খুব নোংরা পলিটিক্সই ছিল। এবং সেই তারই সঙ্গে সঙ্গে বিনোদনের ক্ষেত্রেও তার প্রভাব ছিল বটেই। এই বরাবর আছে এটা। কথা হচ্ছে যে কে কখন কোনটাকে চুজ করলো। এই অবস্থায় কে কতটা, আমি অতটা করব না, আমি এইটুকু করব, বা আমি এটা করব না, আমি অন্যদিকে করব, অন্য মতে বিশ্বাস করি, এগুলো চলে। এগুলো নিয়ে না অনন্ত অনন্ত বিতর্ক তর্ক হতে পারে। আমি আমি আসলে এটা নিয়ে বলার মতো জায়গাতে নেই আর কি। বললে আমি বরং শোনার মতো জায়গাতে আছি। যে যা বলে শুনে বোঝার চেষ্টা করি সে কতটা সত্যি কথা বলছে, এইটা। তারপরে আমার বোধ, আমার কাছে একজন একটি বিশেষ রাজনৈতিক ভাবনা নিয়ে কোনো একটি নাটক করলেন, তা আমি নাটকটা দেখবো, তার সঙ্গে বুঝে আমার নিজের বোধ বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করবো সে কতটা সত্যি কথা বলছে বা কতটা বিশ্বাস করে বলছে কথাগুলো। সেটা না দেখলে না বোঝা যায়। তখন যদি কেউ গান্ধীবাদ নিয়ে কোনো থিয়েটার করে সেটাকে সত্যিকারের বিশ্বাস করে, আমি তাকেও সম্মান দিই, দেবার দরকার আমার। আবার যদি কেউ বাম আদর্শ নিয়ে কিছু সত্যিকারের বিশ্বাস করে জীবন দিয়ে, এরকম তো অনেকে করেছেন, কোনো কাজ করেন, আমি তাকেও সম্মান করি। কথাটা হচ্ছে কি, আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি না এখন কি বলবো, মানে মতবাদের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই মানুষটা কেমন মানুষ। কোন মতবাদেই কি নিষ্ঠুরতা, হিংসা এগুলোকে সাপোর্ট দেয়? কোন রাজনৈতিক মতবাদে, দার্শনিকগতভাবে? আমার তো মনে হয় না দেয়। তাহলে আমি একটা বড় দর্শনের কথা বলতে গিয়ে হঠাৎ করে নোংরামি কি করে করতে পারি? তখন ধন্দ লাগে। আচ্ছা, এই যে বড় বড় কথাগুলো এই লোকটি বলছে, এ কি নিজের জীবনে আদৌ তা চর্চা করে? তাহলে তো আমাকে সে ভুল বোঝাচ্ছে। আমি তার কথা বিশ্বাস করবো কেন? তার থেকে একটা সাদামাটা লোক যে একটুখানি হেসে নিজে খেতে পায় না, অথচ তার রাস্তার কুকুরটা
সে এসে চাইলে তার নিজের ভাগ থেকে একটুখানি ভাগ দেয়, আমি মনে করি সে অনেক বেশি সত্যের কাছাকাছি আছে। বড় জটিল উত্তর আর কি, মানে আমি আমার মতো করে দেখি আর কি, আপনি আপনার মতো করে দেখবেন। কি বলবো, বিশ্বাসের প্রশ্ন আর কি। আচ্ছা গৌতমদা, একটি রাজনৈতিক মতবাদকে বিশ্বাস করে আমি দেখেছি, শুনেওছি, অনেক শিল্পী না খেতে পেয়ে শিল্প চর্চা করে গেছেন, স্বপ্ন নিয়ে, বাঁচার স্বপ্ন নিয়ে দেখা, এখনো করছেন, কিন্তু এরকম অনেকে আছে, হয়তো পরে দেখা যাবে, এখন দেখতে পাচ্ছি না আমরা, এখনো আছে, কিন্তু তাদের নাম নেই বাজারে। এই যে কমল কুমার মজুমদার, বিখ্যাত সাহিত্যিক, তিনি বস্তির বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে, অনাথ ছেলে মেয়েদের নিয়ে থিয়েটার করতেন। কজন জানি আমরা? বাংলা সাহিত্য যার কাছে ঋণী, এরকম একজন সাহিত্যিক কমল কুমার মজুমদার, তিনি এটা করতেন এবং কারুর কাছ থেকে কোনো পয়সা না নিয়ে, পয়সা নিজে দিয়ে জোগাড় করে একেবারে ফুটপাতবাসী, বস্তিবাসী এরকমদের নিজের মতো করে করতেন, তার বিশ্বাসের জায়গা থেকে করতেন। কিন্তু সে খুব বড় থিয়েটার ওয়ার্কার হয়েছে বলে আমরা শুনিনি। আমরা শুধু জানি তিনি অনেক ভালো কতগুলি দামি, অত্যন্ত মূল্যবান উপন্যাস এবং গল্প লিখেছেন, সেগুলো আমরা দেখতে পাই, লেখা আছে বলে। তার এই দিকটা তো জানি না। তা আমি তাকে দাম দেব? আমি যদি দিই, আমি দাম দেব। আবার ওর পাশাপাশি একজন উত্তর কলকাতার ব্যবসায়িক মঞ্চে সফল অভিনেতাকে দাম দিতে পারে একজন, যে অনেক টাকা রোজগার করেছে ওই সময়, তা সে দাম দিচ্ছে। এই দুটো সত্য পাশাপাশি থাকছে সব সময়, এখনো আছে। আপনার প্রশ্নের উত্তর বোধহয় পেয়েছেন আপনি নাকি? এই দুটো সত্য এখনো আছে। সেটাই আমার মনে হয়, এই দ্বন্দ্ব চলতেই থাকবে গৌতমদা, এর কোনো শেষ নেই। এবং আমার সত্যি ঋষিকেশ মুখার্জির আনন্দ ছবিটার কথা মনে পড়ে যাচ্ছে, যে আমাদের জীবনটা সত্যি একটা রঙ্গমঞ্চ, এবং আমরা অনবরত নাটক করে যাচ্ছি, কখনো অভিনেতার ভূমিকা এবং কখনো দর্শকের ভূমিকা, এবং এর থেকে হয়তো বাইরে বেরোনোর আর কোনো রাস্তাই আমাদের নেই। তো আমরা সত্যি স্টেজে আটকা পড়েছি। তো গৌতমদা, এটা আমাদের শেষ প্রশ্ন ছিল। আমরা বিসিএস এ এই আপনার নতুন প্রোডাকশন বাংলা নাটুয়া পরিবেশন করব। তো বাংলা নাটুয়া, ওটা কিন্তু পুরোটা কবিতা নিয়ে, কবিতার থিয়েট্রিক্যাল প্রেজেন্টেশন। হ্যাঁ, শেষ করার আগে যদি আপনি একটুখানি বলেন, তাহলে এটা আমাদের অ্যাকচুয়ালি, কারণ আমার মনে হয় ইন্টারভিউটা আমরা আগেই রিলিজ করব বিকজ অফ টাইম, কারণ আমাদের টাইম মানে এত বড় ইন্টারভিউ ওইটার আগে দেওয়া যাবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা 1 ঘন্টা অলরেডি ক্রস করে গেছি, কিন্তু দিস ইজ সো ভ্যালুয়েবল। তো আমার মনে হয় এটা অ্যাকচুয়ালি বাংলা নাটুয়ার মার্কেটিং হয়ে যাবে আমাদের জন্য। তো আপনি যদি একটুখানি বলে দেন যে এটার প্রোডাকশনের পেছনের গল্পটা একটুখানি, এবং আপনার এফর্ট এই লকডাউনের মধ্যে করা আপনার এই নতুন প্রোডাকশন। এটা হচ্ছে লকডাউনের ভেতরে যখন আমরা থিয়েটার করতে পারছিলাম না, তখন থিয়েটার কিভাবে, তখন এই ডিজিটাল পারফরমেন্সের খুব, ওই কনসার্টের খুব কথা উঠছিল। তখন মনে হলো যে যদি এরকম কিছু করা যায় যেটা এরকম ডিজিটালি দেখালেও ভাল লাগতে পারে, সেইটা হচ্ছে, যদি আমি প্রথম কথা, যদি সেটা আমি মিউজিক্যালি করি, তাহলে তার একটা অ্যাডভান্টেজ পাবো আমি, সেই জন্য এটা করা। আর দ্বিতীয়টা হচ্ছে যে আমি তো সিনেমা করছি না, সিনেমা করলে সিনেমা করা যেত, কিন্তু যেহেতু আমি থিয়েট্রিক্যালি কিছু করছি, শুধু থিয়েটার করলে সেটাও কিন্তু ডিজিটাল মাধ্যমে অতটা বেশি ভালো লাগে না। আমরা যারা থিয়েটার দেখি তারা প্রত্যেকে জানি, স্টেজে যেমন লাগে সেটা পর্দায় লাগে না। তাহলে আমি মিউজিক্যাল কিছু করলে হয়তো বেশি ভালো লাগবে, এই জায়গা থেকে করা। কিন্তু তার প্রেজেন্টেশনটা পুরোপুরি থিয়েট্রিক্যালি হবে, পুরোপুরি নাটকীয় ভাবেই হবে। এবং যে সুর এইখানে, আমি বলবো যে কল্যাণদা,
কল্যাণদার কিছু ওই মিউজিক নিয়ে কিছু কথা উত্তর। এখানে ওই অনেকগুলো কবিতা, অনেকগুলো বিখ্যাত কবিতা, অনেক আমাদের চেনা কবিতা, সেটাকে একটু নতুন ভাবে দেখার চেষ্টা হয়েছে সুরের মাধ্যমে, প্রেজেন্টেশনের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে। আমি একাই করছি, আমি আর আমার সঙ্গে আছেন অনেকে আমার দলের। তো এই যেমন একটি গান এখানে আছে, আমরা ছোটবেলা থেকে শুনেছি, দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এখনই, নিয়ে যাবে তখনই। এটা ছোটবেলা থেকে শুনে আসছে, যখন মায়েরা বাচ্চাদের এরকম। কিন্তু এর ভেতরে যে কতটা জীবনকে দেখা আছে, কতটা কষ্ট আছে, কতটা ভবিষ্যৎ দৃষ্টি আছে, এইটা বোঝার চেষ্টা হয়েছে আর কি, ওই পুরো ওই ছড়াগুলোকে ধরে ধরে আর কি। এটাও রবি ঠাকুরের মানে লোকসাহিত্য থেকে কালেকশন করা এইরকম। অথবা বড় বউ গো, ছোট বউ গো, জলকে যাবি গো, এরকম অনেক আছে। কিন্তু তার ভেতরে এমন মজা করে মানে লুকিয়ে প্রেম করার, মানে মূল সত্যটাকে নিয়ে মানে ছলনা করে বলা আছে, যেগুলো খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। কেষ্ট বেড়ান কুলে কুলে তাঁত নিবি গো, মানে তুই তাঁতের কাপড়টা নিয়ে যাস, কেষ্ট কিন্তু কুলে কুলে বেড়াচ্ছে। এরকম করে কেষ্ট কি চুরি করে, সে সোনা নেয় না, রূপ নেয় না, নেয় না সোনার ঝাড়ি, যার যে ঘরেতে রাঙা বউ সে ঘরেতে চুরি। এইরকম অনেক। আবার একেবারে সোশ্যাল কমেন্ট আছে একদম, সেরকমও আছে, পলিটিক্যাল কমেন্ট আছে এই কবিতাগুলোর ভেতরে। এইরকম করে একটা এটাকে সাজানো আর কি, একটা ওই বলা যেতে পারে কোলাজ বা মন্তাজের মতো করে আর কি, সুরের জায়গা থেকে, শব্দের জায়গা থেকে করা এই বাংলা নাটুয়া। সেটাই আমরা ডেফিনেটলি খুব এনজয় করব, এবং সেটার দিকে তাকিয়েই আমাদের আজকের সন্ধ্যার এই আলোচনা সভা আজকে এখানেই শেষ করছি। গৌতম দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন অনেক গভীর রাত, মানে প্রায় সকাল হতে চললো, আপনার কালকে প্রোডাকশন আছে। আপনি ভালো থাকবেন, আর আশা করছি এই নববর্ষ আমাদের সবার জন্য সুখবর নিয়ে আসবে আর করোনাকে বিদায় জানাবে। অনেক ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ বক 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 শোনার জন্য। আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কল্যাণ দা, শৈবাল দা, প্রত্যেককে বলি আরেকবার নমস্কার। কল্যাণ দা নমস্কার, শৈবাল দা নমস্কার, পিনাকি দা নমস্কার, প্রবীর দা, নমস্কার, অলোকেশ দা নমস্কার, দেবাশিস দা ভালো থাকবেন। আমি দাদা না, আমি তো ছোট ভাই। নমস্কার। ওকে, গুড নাইট। গুড নাইট।